সহজ লেখায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 9 এর ইংলিশ লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা অর্থাৎ ভোলা দাদুর কাহিনী বা ভোলা দাদুর গল্প রিটেন বাই মনোজ দাস অর্থাৎ মনোজ দাসের লেখা। এই সম্পূর্ণ গল্পটি আমরা বাংলা অর্থ সহ পড়ব এবং এখানে তোমাদের যে এক্সারসাইজ বা যে প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9 ওকে লেসন 1 তোমাদের যেটা রয়েছে ইংলিশে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা রিটেন বাই মনোজ দাস ওকে এর সম্পূর্ণ গল্পটি আমরা বাংলা অর্থ সহ পড়ে নিই এবং এখানে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলোর আমরা প্রশ্নের উত্তর আমরা ভিডিওতে জেনে নিই। তো প্রথমে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য টেক্সট অ্যান্ড দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। অথর মানে হচ্ছে লেখক আর টেক্সট মানে হচ্ছে যে গল্পটা আমরা পড়বো সেই গল্পটা, অর্থাৎ লেখক সম্পর্কে এবং গল্প সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য আমাদের প্রথমে দেওয়া হয়েছে, এটা আমাদের পড়তে হবে। তারপর মূল গল্পটা আমরা পড়বো এবং তারপর প্রশ্নের উত্তরগুলো জেনে নেবো। তো চলো আমরা ভিডিওটিকে শুরু করি। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল এবং এর যে বাংলা অর্থ তার পিডিএফ ফাইল পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন উত্তরের পিডিএফগুলো নিতে পারো। তো প্রথমে আমাদের কী দেওয়া আছে দেখো, দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। ঠিক আছে, অথর মানে হচ্ছে লেখক আর টেক্সট মানে এই গল্প, অর্থাৎ লেখক এবং গল্প সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য আমাদের দেওয়া হয়েছে প্রথমে, সেটা আমরা জেনে নেব। তো প্রথমে কি বলা হচ্ছে দেখো, মনোজ দাস বোর্ন ইন 1935। মনোজ দাস হচ্ছেন কে? এই টেলস অফ ভোলা গ্র্যান্ডপা এই গল্পের লেখক। ঠিক আছে, তার জন্ম হচ্ছে 1934 খ্রিস্টাব্দে। ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বিলিঙ্গুয়াল রাইটার। ওকে, তিনি হচ্ছেন একজন ইন্ডিয়ান মানে কি ভারতীয়, অ্যাওয়ার্ড উইনিং মানে হচ্ছে পুরস্কার বিজেতা, অ্যাওয়ার্ড মানে পুরস্কার আর উইনিং মানে হচ্ছে কি বিজেতা। ঠিক আছে, যিনি জিতেছেন আর কি, অর্থাৎ পুরস্কার বিজেতা একজন বিলিঙ্গুয়াল রাইটার। বিলিঙ্গুয়াল মানে হচ্ছে দ্বিভাষিক, যিনি দুটো ভাষা জানেন। রাইটার মানে লেখক। ঠিক আছে, হু রাইটস যিনি লেখেন, ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ তিনি ইংলিশ এবং ওড়িয়া ভাষাতে লেখেন। ওকে, অর্থাৎ মনোজ দাস যার জন্ম হচ্ছে 1934 খ্রিস্টাব্দে, তিনি একজন ভারতীয় পুরস্কার বিজেতা দ্বিভাষিক লেখক। ওকে, এবং যিনি ইংলিশ এবং ওড়িয়া ভাষাতে লেখেন। ওকে, দেখো বাংলা অর্থটা এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিতে পারো। এরপর হচ্ছে হি হ্যাজ রিটেন ম্যানি নোভেলস, শর্ট স্টোরিজ, পোয়েমস, ট্রাভেলোজিয়াস অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার। ঠিক আছে, তো হি হ্যাজ রিটেন মানে কি তিনি লিখেছেন, ম্যানি নোভেলস, ম্যানি মানে অনেক, নোভেলস মানে হচ্ছে উপন্যাস, তিনি অনেক উপন্যাস লিখেছেন। শর্ট স্টোরিজ, স্টোরিজ মানে গল্প, শর্ট মানে ছোটো অর্থাৎ ছোটো গল্প লিখেছেন। পোয়েমস মানে কবিতা, অনেক কবিতা লিখেছেন। ট্রাভেলোজিয়াস মানে হচ্ছে কি ভ্রমণের বৃত্তান্ত তিনি লিখেছেন বা ভ্রমণ কাহিনী তিনি লিখেছেন। ঠিক আছে, অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার, কালচার মানে সংস্কৃতি আর হিস্ট্রি মানে ইতিহাস। ঠিক আছে, কালচার এবং সংস্কৃতি এবং ইতিহাসের উপর তিনি অনেক আর্টিকেলস লিখেছেন মানে নিবন্ধ লিখেছেন। ঠিক আছে, এইগুলো তিনি লিখেছেন। বাংলা অর্থ দেখো এখানে দেওয়া হয়েছে। পরের লাইনে দেখো কি বলা হচ্ছে, দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দাসেস শর্ট স্টোরি হুইচ ন্যারেটস ভোলা গ্র্যান্ডপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স সিন থ্রু দ্য আইজ অফ আ ইয়াং ম্যান হু হ্যাড নন হিম ক্লোজলি। ওকে, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, দিস টেক্সট বলতে যে গল্পটা আমরা পড়বো এখন সেই গল্পের কথা বলা হচ্ছে। অর্থাৎ এই গল্পটা ইজ অ্যান এডিটেড ভার্সন। এডিটেড মানে সেটাকে সম্পাদিত করা হয়েছে বা এডিট করা হয়েছে। ঠিক আছে, ভার্সন। ঠিক আছে, এটা হচ্ছে একটা সম্পাদিত একটা সংস্করণ। ভার্সন মানে হচ্ছে সংস্করণ। ঠিক আছে, দাসের শর্ট স্টোরি, অর্থাৎ মনোজ দাসের শর্ট স্টোরি বা ছোট গল্প থেকে এই যে দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা এই গল্পটিকে আমাদের এডিট করে নেওয়া হয়েছে। ঠিক আছে, হুইচ ন্যারেটস মানে হচ্ছে বর্ণনা করে আর কি। এই যে গল্পটা আমরা পড়বো এই গল্পটা আমাদের কি বর্ণনা দেবে সেটা এখানে বলা হয়েছে। কিনা ভোলা গ্র্যান্ডপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার, হিলারিয়াস মানে হচ্ছে কি হাস্য কৌতুক। ঠিক আছে, অ্যাডভেঞ্চার মানে দেখো দুঃসাহসিক। ঠিক আছে, আর হিলারিয়াস মানে হচ্ছে উল্লাসিত বা হাস্যরস এরকম। ওকে, অর্থাৎ ভোলা দাদু বা ভোলা গ্র্যান্ডপার যে উল্লাসিত দুঃসাহসিক যে ঘটনা, ঠিক আছে, সেই ঘটনাগুলোই কিন্তু আমাদের এই গল্পে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, সিন থ্রু দ্য আইজ অফ আ ইয়াং ম্যান, এবং এটা একটা যুবক ছেলের মাধ্যমে কিন্তু বর্ণনা করা হয়েছে। অর্থাৎ একজন যুবক ছেলে সে এই গল্পটা আমাদের কাছে বর্ণনা করছেন এরকম। ঠিক আছে, হু হ্যাড নন হিম ক্লোজলি, যে এই যে ভোলা দাদুকে খুব কাছ থেকে চেনেন আর কি। ঠিক আছে, চেনেন বা জানেন এরকম। The simplicity and forgetfulness of Bhola Grandpa provides an element of humor on which the story hinges মানে কি নির্ভর করে। ঠিক আছে, দ্য সিম্পলিসিটি মানে হচ্ছে সরলতা, অ্যান্ড ফরগেটফুলনেস মানে হচ্ছে কি ভুলে যাওয়া এরকম। ঠিক আছে, ভুলে যাওয়া আর কি। অফ ভোলা গ্র্যান্ডপা প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার অ্যান্ড অন হুইচ দ্য স্টোরি হিঞ্জ, অর্থাৎ ভোলা দাদুর সরলতা এবং ভুলে যাওয়া হাস্যরসের একটি উপাদান সরবরাহ করে যার উপরে এই গল্পটা
নির্ভর করছে, ঠিক আছে। অর্থাৎ এই যে গল্পটা আমরা পড়বো, এই গল্পটা ভোলা দাদুর কিছু হাস্য কৌতুকময় কিছু ঘটনা, সেই ঘটনাগুলোই কিন্তু এই গল্পের মাধ্যমে আমাদের তুলে ধরা হয়েছে, ঠিক আছে। তো চলো এখন আমরা মূল যে গল্প রয়েছে সেই গল্পটাকে পড়বো, তারপর আমরা প্রশ্নের উত্তরগুলোকে জেনে নেব। তো প্রথমে দেখো কি বলা হচ্ছে, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। অর্থাৎ ভোলা দাদু অ্যান্ড হিজ ওয়াইফ এবং তার স্ত্রী, হিজ মানে কি তার, আর ওয়াইফ মানে হচ্ছে স্ত্রী। তো ভোলা দাদু এবং তার স্ত্রী লিভড মানে বাস করেন আর কি, বাস করতেন। অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড, ওয়েস্টার্ন মানে হচ্ছে কি পশ্চিম, এন্ড মানে শেষ প্রান্ত, অর্থাৎ পশ্চিম দিকের শেষ প্রান্তে বাস করতেন। অফ আওয়ার ভিলেজ আমাদের গ্রামে, অর্থাৎ আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে ভোলা দাদু এবং তার স্ত্রী বাস করতেন, ঠিক আছে। আ লার্জ বোকল ট্রি ওভারশ্যাডোজ দেয়ার হার্ট। আর লার্জ মানে কি বিশাল বড় একটা বকল ট্রি মানে হচ্ছে বকল গাছ, ওভারশ্যাডো, ওভারশ্যাডো মানে শ্যাডো মানে কি, শ্যাডো মানে হচ্ছে ছায়া, অর্থাৎ একটা বিশাল বড় একটা বকল গাছ, তাদের যে হার্ট মানে কুড়ে ঘর, সেই কুড়ে ঘরের উপরে ছায়া ফেলতো, ঠিক আছে, সেটাকে ছায়া করে রাখতো সেই বকল গাছটা তাদের ঘরটাকে। ইন দ্য বকল ট্রি লিভড আ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, মাঙ্কিজ মানে কি বানর, স্মল ট্রুপ, ট্রুপ মানে হচ্ছে দল, ঠিক আছে, অর্থাৎ বানরের একটা ছোট্ট দল, লিভড মানে বাস করতো, ঠিক আছে, ইন দ্য বকল ট্রি মানে সেই বকল গাছ, অর্থাৎ সেই বকল গাছে একটা ছোট বানরের দল কিন্তু বাস করতো, ঠিক আছে। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। তো ভোলা গ্র্যান্ডপা অর্থাৎ ভোলা দাদু এবং তার স্ত্রী ডিড নট মাইন্ড ইট, মাইন্ড মানে কি কিছু মনে করা, অর্থাৎ ভোলা দাদু এবং তার স্ত্রী এতে কিন্তু কিছু মনে করতেন না, ঠিক আছে, যে বানরগুলো তাদের সেই গাছের উপরে রয়েছে, ঠিক আছে, বা তাদের কোনো অসুবিধা হতো না বা অসুবিধা বোধ করতেন না। নেক্সট হচ্ছে ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল, ঠিক আছে। ওয়ান মুনলিট মানে কি চাঁদনি, ওকে, নাইট মানে রাত, অর্থাৎ একটা চাঁদনির রাতে উই ওয়ার রিটার্নিং, রিটার্ন মানে কি ফেরা, আমরা ফিরছিলাম, ঠিক আছে, ফ্রম আ ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল মানে একটা উৎসব, একটা উৎসব থেকে একদিন একটা চাঁদনির রাতে আমরা ফিরছিলাম, ঠিক আছে, রাত্রিবেলায়, লেখক বলছেন এটা। দ্য রোড দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রোড মানে কি রাস্তা, ওয়াজ লং মানে দীর্ঘ, অ্যান্ড ফগি, ফগি মানে হচ্ছে কুয়াশাচ্ছন্ন, ঠিক আছে, অর্থাৎ রাস্তাটা ছিল লম্বা অনেক বড়, ঠিক আছে, আর এই রাস্তা ছিল কি কুয়াশাচ্ছন্ন, ফগি মানে হচ্ছে কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার, আই ওয়াজ রাইডিং, রাইডিং মানে হচ্ছে চড়া, আমি চড়েছিলাম কোথায়, অন দ্য ভিলেজ চৌকিদার, আমাদের গ্রামের যে চৌকিদার তার শোল্ডার মানে তার কাঁধের ওপরে চড়েছিলাম, ঠিক আছে। এরপর কি বলা হচ্ছে, সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল, ঠিক আছে, ওয়েল মানে কি চিৎকার করা, জোরে চিৎকার করা বা আর্তনাদ করা, কেঁদে ওঠা, ঠিক আছে। সাডেনলি মানে হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা কী করলেন, লেট আউট আ লাউড ওয়েল, উচ্চ স্বরে কেঁদে উঠলেন বা চিৎকার করে ফেললেন বা কান্নাকাটি শুরু করলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, এভরিওয়ান অর্থাৎ কি আমাদের মানে প্রত্যেকেই, ইন আওয়ার পার্টি মানে আমাদের দল, আমাদের দলের প্রত্যেককেই কী হলো সারপ্রাইজড হয়ে গেল, মানে অবাক হয়ে গেল, কেন ভোলা দাদু হঠাৎ করে কেঁদে উঠলেন এটা দেখে সবাই অবাক হয়ে গেল। উই হল্টেড, হল্টেড মানে হচ্ছে কি থামা, ঠিক আছে, আমরা থামলাম সবাই, এটা শুনে ভোলা দাদুর কান্না শুনে সবাই থেমে গেলেন আর কি। Inquiry revealed that Vola Grandpa had taken his grandson to festival. এনকোয়ারি মানে কি অনুসন্ধান, ঠিক আছে, রিভিল মানে হচ্ছে প্রকাশিত হওয়া, তো এনকোয়ারি বা অনুসন্ধান করে জানা গেল বা প্রকাশ পেল, কি প্রকাশ পেল, দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন মানে এনেছিলেন, হিজ গ্র্যান্ডসন তার নাতিকে, গ্র্যান্ডসন মানে তার নাতি, হিজ মানে কি তার, তো তার নাতিকে এনেছিলেন, টু দ্য ফেস্টিভ্যাল মানে এই উৎসবে, ঠিক আছে, এই উৎসবে ভোলা দাদু তার নাতিকে এনেছিলেন, ঠিক আছে। তো তারপর কি হলো, হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স টু দ্য বয়, অর্থাৎ হি হ্যাড টাইটলি মানে শক্ত করে, হেল্ড অন মানে কি ধরেছিলেন, টু দ্য টু ফিঙ্গার্স অর্থাৎ দুটি আঙুল ধরেছিলেন, অফ দ্য বয় তার সেই ছেলেটি বা তার নাতির দুটি আঙুল ভোলা দাদু শক্ত করে ধরেছিলেন। হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট, অর্থাৎ হি ডিড নট রিয়েলাইজ মানে কি বুঝতে পারা, তিনি বুঝতে পারেননি, হোয়েন মানে কখন, দোজ ফিঙ্গার সেই আঙুলগুলি স্লিপড আউট মানে পিছলে যাওয়া, ঠিক আছে, পিছলে কখন বেরিয়ে গিয়েছিল, ঠিক আছে, আঙুলগুলি তিনি বুঝতে পারেননি, অর্থাৎ সেই তার নাতি যে আঙুল ধরেছিল কিন্তু কখন পিছলে সে বেরিয়ে গিয়েছিল সেটা তিনি বুঝতে পারেননি। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, অর্থাৎ ভোলা দাদু আগের মতোই চালিয়ে যাচ্ছিল বা আগের মতোই হেঁটে যাচ্ছিল এরকম। Then someone asked Vola Grandpa what he was gripping মানে কি ধরে থাকা, তারপর কি হলো, দেন মানে তারপর, সামওয়ান মানে কোনো একজন, আস্কড অর্থাৎ জিজ্ঞাসা করলেন,
যে ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। তো তারপর কি হলো, কোনো একজন ভোলা দাদুকে জিজ্ঞাসা করলেন যে তিনি কি ধরে আছেন, তিনি কিছু একটা ধরে আছেন, এরকমভাবে কিন্তু হাঁটছেন, ঠিক আছে। তো জিজ্ঞাসা করলেন যে কি ধরে আছেন তিনি। তো হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল। তো তারপর কি হলো, হি রিমেম্বার্ড মানে তিনি মনে করলেন বা স্মরণ করলেন কি না, হিজ গ্র্যান্ডসন তার যে নাতির কথা তিনি মনে করলেন, অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল এবং উচ্চস্বরে কেঁদে উঠলেন বা কান্নাকাটি শুরু করলেন। পরের লাইন দেখো, মাই ফাদার চোজ টু সার্ভ আইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। তা কী হলো, মাই ফাদার লেখক বলছেন আমার বাবা চোজ মানে বেছে নিলেন, টু সার্ভ আইড ম্যান, সার্ভ আইড মেন, সার্ভ আইড মানে হচ্ছে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষ আর কি, ঠিক আছে। সার্ভ আইড মেন যাদের দৃষ্টিশক্তি খুব ভালো, এরকম দুজনকে বেছে নিলেন ফর আওয়ার পার্টি আমাদের দল থেকে, টু গো ব্যাক অর্থাৎ ফিরে যাওয়ার জন্য, উইথ ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদুর সঙ্গে, টু দ্য ফেস্টিভ্যাল অর্থাৎ সেই উৎসবে ভোলা দাদুর সঙ্গে আমার বাবা দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন লোককে বেছে নিলেন এবং সেই মেলাতে বা উৎসবে আবার ফিরে গেলেন সেই ছেলেটাকে খোঁজার জন্য, ভোলা দাদুর নাতিকে খুঁজে পাওয়ার জন্য, ঠিক আছে। তো এরপর দেখো, দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। তো দ্য গ্র্যান্ডসন মানে কি নাতি, নাতিকে খুঁজে পাওয়া গেল, ওয়াজ ফাউন্ড, ফাউন্ড মানে খুঁজে পাওয়া, খুঁজে পাওয়া গেল বিফোর লং, বিফোর লং মানে দীর্ঘ সময়ের আগেই, অর্থাৎ বেশি খোঁজাখুঁজি না করেই নাতিকে খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকিন আ কজি শেল্টার আন্ডার আ কাউজ বেলি। তো হি হ্যাড টেকেন মানে সে নিয়েছিল, আ কজি শেল্টার, শেল্টার মানে কি আশ্রয়, কজি মানে হচ্ছে আরামদায়ক, সে একটি আরামদায়ক আশ্রয় নিয়েছিল, আন্ডার মানে হচ্ছে নিচে, আ কাউজ বেলি মানে গরুর, বেলি মানে পেট, ঠিক আছে, অর্থাৎ একটা গরুর পেটের নিচে সে একটা আরামদায়ক আশ্রয় নিয়েছিল, অর্থাৎ সেই ছেলেটা যে হারিয়ে গিয়েছিল সে একটা গরুর পেটের নিচে বসেছিল আর কি, ঠিক আছে, এবং সেখান থেকে তাকে খুঁজে পাওয়া গেল। I remember another funny incident about Bhola Grandpa related by my father. তো এখানে কি বলছেন, আই রিমেম্বার মানে আমার মনে পড়ে, আনাদার মানে আরেকটি, ফানি ইনসিডেন্ট মানে আরেকটি মজাদার ঘটনা, ইনসিডেন্ট মানে ঘটনা, ফানি মানে হচ্ছে মজাদার, ঠিক আছে, আরেকটি মজাদার ঘটনা আমার মনে পড়ে, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা অর্থাৎ ভোলা দাদুর সম্বন্ধে, রিলেটেড বাই মাই ফাদার যেটা আমার বাবার সঙ্গে সম্পর্কিত, ওকে, অর্থাৎ ভোলা দাদু এবং আমার বাবার সঙ্গে সম্পর্কিত আরেকটা ঘটনা, আমার একটা মজার ঘটনা আমার মনে পড়ে, ঠিক আছে, লেখক বলছেন। তো সেই গল্পটা এখন আমাদের তিনি শোনাবেন। দেখো এখানে কি বলা হচ্ছে, ইট হ্যাড বিন আ রেনি আফটারনুন। তো ইট হ্যাড বিন মানে এটা ছিল, ঠিক আছে, ইট হ্যাড বিন এটা ছিল, আর রেনি, রেনি মানে হচ্ছে বৃষ্টি মুখর, আফটারনুন মানে বিকেলবেলা, তো এটা ছিল একটি বৃষ্টি মুখর বা বৃষ্টি পড়ছে এরকম একটা বিকেলবেলা। ভোলা গ্র্যান্ডপা wild with excitement told my father and his friends that he had seen a gang of pirates. ওকে, এখানে কি বলছেন না, ভোলা দাদু, ভোলা গ্র্যান্ডপা অর্থাৎ ভোলা দাদু, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট মানে হচ্ছে উত্তেজিত, ঠিক, উত্তেজনা, আর ওয়াইল্ড মানে হচ্ছে উন্মত্ত, অর্থাৎ উত্তেজনায় উন্মত্ত হয়ে, টোল্ড মাই ফাদার আমার বাবাকে বললেন, অ্যান্ড হিজ ফ্রেন্ডস এবং তার বন্ধুদের বললেন, আমার বাবা এবং আমার বাবার বন্ধুদের ভোলা দাদু বললেন উত্তেজনায় উন্মত্ত হয়ে কি না, দ্যাট হি হ্যাড সিন তিনি দেখেছিলেন, আর গ্যাং অফ পাইরেটস একদল জলদস্যু, পাইরেটস মানে কি জলদস্যুকে দেখেছিলেন, গ্যাং মানে হচ্ছে একটা দল, অর্থাৎ জলদস্যুর একটা দলকে তিনি দেখেছিলেন। They were burying a large box under one of the sand dunes on the seashore by our village. অর্থাৎ তারা কী করছিল, সেই জলদস্যুগুলো দিয়ে ওয়ার বারিং মানে হচ্ছে কি পোঁতা বা কবর দেওয়া, কোনো কিছুকে মাটিতে পোঁতা আর কি, আর লার্জ বক্স তারা একটা বিশাল বড় একটা বাক্সকে মাটিতে পুঁতছিল, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন্স, স্যান্ড ডিউন্স মানে কি, স্যান্ড মানে হচ্ছে বালি, স্যান্ড ডিউন্স মানে হচ্ছে বালির স্তূপ আর কি, বালির একটা ঢিপি, ঠিক আছে, বালির ঢিপি, বালি জমে উঁচু হয়েছে এরকম একটা জায়গা, তো সেই বালির ঢিপির নিচে তারা কী করছিল, সেই বড় বাক্সটাকে পুঁতছিল, অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ মানে আমাদের গ্রামের পাশে, সিশোর মানে সমুদ্র তীর যেটা রয়েছে, সেই সমুদ্র তীরের যে বালির ঢিপি, সেই বালির ঢিপিতে তারা একটা বড় বাক্সকে এই জলদস্যুরা পুঁতে রাখছিল, এটা তিনি দেখেছিলেন কে, ভোলা দাদু। At once father and his friends started looking for the hidden treasure. তো at once মানে কি তক্ষুনি বা সঙ্গে সঙ্গে, ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস বাবা এবং তার বন্ধুরা, স্টার্টেড লুকিং ফর, স্টার্টেড মানে কি শুরু করলেন, লুকিং ফর মানে খুঁজতে, দ্য হিডেন
ট্রেজার। হিডেন মানে হচ্ছে কি লুকানো বা গুপ্ত, আর ট্রেজার মানে হচ্ছে ধন বা সম্পদ, ঠিক আছে। সেই লুকানো সম্পদ বা সেই গুপ্ত ধন আমার বাবা এবং তার বন্ধুরা সঙ্গে সঙ্গে খুঁজতে শুরু করলেন। ইভিনিং পাস্ট অন টু নাইট। ইভিনিং মানে কি সন্ধ্যা, পাস্ট মানে অতিবাহিত হয়ে গেল, অর্থাৎ সন্ধ্যা অতিবাহিত হয়ে গেল, অন টু নাইট এবং রাত্রি নেমে আসো, ঠিক, অর্থাৎ সন্ধ্যা হয়ে রাত্রি নেমে এলো। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস। মুনলাইট মানে হচ্ছে চাঁদের আলো, ঠিক আছে, অর্থাৎ চাঁদের আলো, কেম ইন অর্থাৎ আসলো আর কি, ঠিক আছে, থ্রু দ্য ক্লাউডস অর্থাৎ মেঘের মধ্যে দিয়ে চাঁদের আলো বেরিয়ে আসলো। আ প্যাক অফ জ্যাকেটস ওয়ার হাউলিং। আ প্যাক অফ জ্যাকেটস, জ্যাকেটস মানে কি শিয়াল, আর প্যাক অফ জ্যাকেটস মানে হচ্ছে এক দল শিয়াল। এখানে প্যাক মানে কিন্তু প্যাকেট নয়, প্যাক মানে এখানে একটা দলকে বোঝানো হচ্ছে, শিয়ালের একটা দলকে, ঠিক আছে। একদল শিয়াল ওয়ার হাউলিং, হাউলিং মানে হচ্ছে শিয়ালের ডাকা আর কি, শিয়ালের যে গর্জন, ঠিক আছে, বা একদল শিয়াল কী করছিল, হুক্কা হওয়াকে করে ডাকছিল রাত্রিবেলায় আর কি। ইট ওয়াজ পাস্ট মিডনাইট। ইট ওয়াজ পাস্ট মিডনাইট মানে কি মধ্যরাত্রি, অর্থাৎ মধ্যরাত্রি অতিবাহিত হয়ে গেল, ঠিক আছে, ধন সম্পদ খুঁজতে খুঁজতে আর কি। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। তো অ্যাট দিস পয়েন্ট মানে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম অর্থাৎ ঠিক এই সময়ে, এই মধ্যরাত্রি যখন পেরিয়ে গেল, সেই সময়ে কী হলো, ভোলা গ্র্যান্ডপা কনফেসড মানে কি স্বীকার করলেন, কি স্বীকার করলেন, দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার মানে কোনো রিয়েল ট্রেজার মানে কোনো প্রকৃত সম্পদ কিন্তু নেই, ঠিক আছে। রিয়েল মানে হচ্ছে প্রকৃত, ট্রেজার মানে সম্পদ, অর্থাৎ কোনো প্রকৃত সম্পদ নেই, ভোলা দাদু বললেন। তো কি আছে এরপর দেখো, ইট ওয়াজ অল আর ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। তো ইট ওয়াজ অল আর ড্রিম এটা ছিল সম্পূর্ণ একটা স্বপ্ন, ঠিক আছে। হুইচ হি হ্যাড যেটা তিনি দেখেছিলেন ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। মিড ডে মানে দুপুরবেলা, আর ন্যাপ মানে দুপুরবেলা যে ছোট্ট মানুষ ঘুমায় আর কি, এক আধ ঘন্টা বা আধ ঘন্টা, ঠিক আছে, সেই ঘুমটাকে বলা হচ্ছে মিড ডে ন্যাপ। অর্থাৎ দুপুরবেলা যখন ভোলা দাদু ঘুমিয়েছিলেন আর কি, ঠিক আছে, সেই সময় তিনি এই স্বপ্নটা দেখেছিলেন যে একদল পাইরেটস কী করছে, একটা বড় একটা সম্পদের বা ধন সম্পদের একটা বাক্স, সেই বাক্সটা নদীর সমুদ্রের তীরে বালির মধ্যে পুঁতে রাখছিল, ঠিক আছে, এটা তিনি স্বপ্নে দেখেছিলেন। আর এই কথাটা তিনি লেখকের বাবা এবং তার বন্ধুদের বলেছিলেন, আর তারা কী করেছিল, সেই সম্পদের বাক্সটা খুঁজতে শুরু করেছিলেন, ঠিক আছে। বিকেল থেকে মধ্যরাত্রি পেরিয়ে গেল, তখনও পর্যন্ত কিন্তু তারা এটা খুঁজছিল। এবং শেষে ভোলা দাদু কী বলেন, কোনো সম্পদ বা ধন নেই, এটা আমি একটা স্বপ্নে দেখেছিলাম দুপুরবেলায়। এরপর দেখো কী বলা হচ্ছে, ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। তো ওয়ান্স মানে কি একবার, ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার একটা তিনি কী করেছিলেন, একটা দুর্দান্ত একটা দুঃসাহসিক কাজ করেছিলেন। অ্যাডভেঞ্চার মানে হচ্ছে কি দুঃসাহসিক, ঠিক আছে। আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনে ভোলা দাদু একটা দুর্দান্ত দুঃসাহসিক একটা কাজ করেছিলেন। কী কাজ করেছিলেন, ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জাঙ্গলস অফ দ্য সুন্দরবনস। অর্থাৎ ইন দোজ ডেজ মানে সেই তখনকার দিনে রয়্যাল বেঙ্গল টাইগার্স, অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার বলতে কি সুন্দরবনে যে রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘ, ফ্রিলি রোমড মানে ঘুরে বেড়াতো, ফ্রিলি মানে মুক্তভাবে বা অবাধেই ঘুরে বেড়াতো, দ্য ডেন্স মানে ঘন, জঙ্গলস মানে জঙ্গল বা বন, সেই ঘন জঙ্গলে তারা অবাধেই ঘুরে বেড়াতো রয়্যাল বেঙ্গল টাইগারগুলি, অফ দ্য সুন্দরবনস অর্থাৎ সুন্দরবনের, ঠিক আছে, সুন্দরবনের জঙ্গলে, ঘন জঙ্গলে তখনকার দিনে রয়্যাল বেঙ্গল টাইগার অবাধে ঘুরে বেড়াতো বা বিচরণ করত। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন। তো কী বলা হচ্ছে, পিপল টু কেয়ার, পিপল মানে কি মানুষজন বা লোক কী করতো, টু কেয়ার টু মুভ অ্যাবাউট মানে ঘোরাঘুরি করতো, অনলি ইন গ্রুপস মানে দলবদ্ধভাবে, শুধুমাত্র দলবদ্ধভাবেই মানুষ ঘোরাঘুরি করতো, ঠিক আছে, এবং খুব সতর্কতার সঙ্গে তারা ঘোরাঘুরি করতো। ওকে, পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষ করে সানডাউন মানে সূর্য ডুবে যাওয়ার পর বা সূর্যাস্তের পর মানুষ দলবদ্ধভাবেই সতর্কতার সঙ্গে কিন্তু ঘোরাঘুরি করতো, যেহেতু সেই সময় রয়্যাল বেঙ্গল টাইগার ঘোরাঘুরি করতো, ঠিক আছে, বনের মধ্যে আর কি। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। তো ওয়ান ইভিনিং একদিন সন্ধ্যাবেলায় কী হলো, ভোলা গ্র্যান্ডপা অর্থাৎ ভোলা দাদু ওয়াজ রিটার্নিং মানে ফিরছিলেন, ফ্রম মানে কি থেকে, ফ্রম দ্য উইকলি মার্কেট মানে উইকলি মানে সাপ্তাহিক, মার্কেট মানে বাজার, অর্থাৎ সাপ্তাহিক বাজার থেকে একদিন সন্ধ্যাবেলায় আর কি ভোলা দাদু ফিরছিলেন, ঠিক আছে, সাপ্তাহিক বাজার থেকে ফিরছিলেন। নেক্সট দেখো, সাডেনলি অ্যাট আ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 yards
বিহাইন্ড হিম হি হার্ড দ্য গ্রাউল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার। তো সাডেনলি মানে হঠাৎ করে কি হলো, হঠাৎ অ্যাট আ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স, মানে অ্যাট আ ডিস্টেন্স অফ 5 ইয়ার্স, 5 ইয়ার্স মানে কি, ইয়ার্স মানে গজ, অর্থাৎ 5 গজ দূরত্বে, বিহাইন্ড হিম তার পিছনে, অর্থাৎ তার পিছনে, ভোলা দাদুর পিছনে মাত্র 5 গজ দূরত্বে কী হলো, হি হার্ড তিনি শুনতে পেলেন, দ্য গ্রাউল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার। গ্রাউল মানে কি, রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন, ঠিক আছে, গর্জন শুনতে পেলেন তার পিছনে মাত্র 5 গজ দূরত্বের মধ্যে। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। তো কী হলো, ভোলা গ্র্যান্ডপা টার্নড, ভোলা গ্র্যান্ডপা ঘুরে দাঁড়ালেন, অ্যান্ড ফাউন্ড এবং দেখলেন, দ্য ব্রাইট গেজ, ব্রাইট মানে উজ্জ্বল, গ্রেজ মানে হচ্ছে কি দৃষ্টি, ঠিক আছে, চোখের দৃষ্টি, অফ দ্য টাইগার, ঠিক আছে, বাঘের দৃষ্টি দেখতে পেলেন, অন হিজ ফেস, অর্থাৎ তিনি দেখলেন কি বাঘটা এক দৃষ্টিতে উজ্জ্বল চোখে আর কি তার মুখের দিকেই তাকিয়ে রয়েছে, ঠিক আছে, ভোলা দাদুর দিকে তাকিয়ে রয়েছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আর নিয়ার বাই বেনিয়ান ট্রি। তো ভোলা দাদু কী করলেন, ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে, ক্লাইম্বড আপ মানে উঠে পড়লেন, আর নিয়ার বাই মানে কাছাকাছি বা নিকটেই একটা কোথায়, বেনিয়ান ট্রি, বেনিয়ান ট্রি মানে হচ্ছে কি বট গাছ, একটা বট গাছের ওপরে তিনি সঙ্গে সঙ্গে উঠে পড়লেন, কাছাকাছি একটা বট গাছ পেয়েছিলেন সেখানে তিনি উঠে পড়লেন। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। তো বাঘটা কী করলো, দ্য টাইগার রোড, রোড মানে কি গর্জন করা, বাঘটা গর্জন করতে লাগলো, অ্যান্ড সার্কেলড এবং ঘুরপাক দিতে লাগলো, ঠিক আছে, বা প্রদক্ষিণ করতে লাগলো, দ্য ট্রি মানে গাছটিকে, সেই বট গাছটিকে সে প্রদক্ষিণ করতে লাগলো, অ্যাবাউট 100 টাইমস মানে 100 টাইমস মানে 100 বার, ঠিক আছে, মানে 100 বার সেই গাছটিকে সে ঘুরপাক দিতে লাগলো, আর কি করতে লাগলো, রোড মানে গর্জন করতে লাগলো। দেন ইট সেটেল ডাউন আন্ডার আ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম। তো দেন তারপর কি হলো, ইট সেটেল ডাউন মানে এটা বসে পড়লো, কে, বাঘটা বসে পড়লো, ঠিক আছে, কতবার, 100 বার প্রায় সেটাকে ঘোরাঘুরি করার পর, গাছটাকে ঘোরাঘুরি করার পর কী করলো, এক জায়গায় বসে পড়লো, ঠিক আছে, আন্ডার আ বুশ, বুশ মানে ঝোপ, একটা ঝোপের নিচে বসে পড়লো, উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, অর্থাৎ বাঘের যে চোখের যে দৃষ্টি সেটা ভোলা দাদুর দিকেই কিন্তু তাকিয়ে ছিল, এবং সেদিকেই তাকিয়ে সে একটা ঝোপের নিচে বসে পড়লো, ঠিক আছে। উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। উইথ নাইটফল মানে কি, রাত্রি নামার সঙ্গে সঙ্গে, ঠিক আছে, রাত্রি হয়ে গেল আর কি, দ্য ফরেস্ট গ্রিউ, বনটা, ফরেস্ট মানে কি জঙ্গল, ঠিক আছে, গ্রিউ মানে পরিণত হলো কিসে, ডার্ক অ্যান্ড সাইলেন্ট, ডার্ক মানে অন্ধকার, সাইলেন্ট মানে হচ্ছে কি নিস্তব্ধ বা নীরব বা চুপচাপ, ওকে, অর্থাৎ রাত্রি পড়ার সঙ্গে সঙ্গে, রাত্রি হওয়ার সঙ্গে সঙ্গে জঙ্গলটা অন্ধকার এবং নীরব হয়ে গেল বা নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিপস। অর্থাৎ কী হলো, ভোলা গ্র্যান্ডপা বা ভোলা দাদু কুড হিয়ার মানে শুনতে পেলেন, দ্য টাইগার বিটিং ইটস টেল, বিটিং মানে কি আঘাত করছে, ঠিক আছে, ইটস টেল মানে এর লেজটা, অন দ্য ড্রাই লিপস মানে লিপস মানে কি পাতা, ড্রাই মানে শুকনো, তো শুকনো পাতাতে এই যে বাঘটা তার লেজ দিয়ে আঘাত করছিল, এটা ভোলা দাদু শুনতে পেলেন, ঠিক আছে। আওয়ার পাস্ট, আওয়ার্স পার্ট, আওয়ার্স মানে কি, আওয়ার মানে ঘন্টা, ঠিক আছে, আওয়ার্স মানে ঘন্টার পর ঘন্টা কেটে গেল বা কয়েক ঘন্টা কেটে গেল এইভাবে, ওকে। তারপর কি হলো, ডন ব্রোক উইথ দ্য কুকিং অফ ডাভস, তারপর ভোর হয়ে গেল, ডন মানে কি ভোরবেলা, ডন ব্রোক অর্থাৎ ভোর হয়ে গেল, উইথ দ্য কুকিং অফ ডাভস, ডাভস মানে ঘুঘু, আর কুকিং মানে ঘুঘুর ডাকে বলা হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ ঘুঘুর ডাকে ভোর হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন মানে কি নেমে আসলেন, তারপর কী করলেন, ভোলা গ্র্যান্ডপা সে বটগাছ থেকে নেমে আসলেন। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন আ মাউন্ট আ লিটল ওয়ে, আর লিটল ওয়ে মানে কি দূরে, মানে একটু দূরে কী হয়েছিল, দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন, গ্রুপ মানে দল, মেন মানে মানুষ, অর্থাৎ একদল মানুষ ছিল, অন আ মাউন্ট মানে হচ্ছে একটা উঁচু জায়গা, ঠিক আছে, একটা উঁচু ঢিবিতে, একটু দূরে আর কি, ঠিক আছে, একটু দূরে একটা উঁচু ঢিবিতে একদল মানুষ ছিল। ভোলা দাদু সেই গাছ থেকে নেমে এটা দেখলেন, তারপর তিনি কী করলেন, ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট, সেই যে উঁচু ঢিবিটা সেখানে তিনি উঠলেন, ক্লাইম্বড মানে উঠলেন, ঠিক আছে, ওঠার পর কী করলেন, অ্যান্ড রিকোয়েস্টেড তিনি অনুরোধ করলেন, দ্য ফার্স্ট ম্যান হি স মানে তিনি দেখলেন যে প্রথম যে মানুষটাকে তিনি দেখতে পেলেন তার কাছে অনুরোধ করলেন কি,
ফর সাম ওয়াটার, সাম মানে কিছু, একটু জল, টু ড্রিঙ্ক মানে পান করার জন্য, ঠিক আছে, পান করার জন্য তিনি একটু জল চাইলেন প্রথম যে মানুষটাকে তিনি দেখতে পেলেন, ঠিক আছে, সেই যে ঢিপিটা রয়েছে সেই ঢিপির ওপরে ওঠার পর। তো এরপর দেখো কি হলো, দেন দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। তো সেই মানুষটা, সেই লোকটা, যে লোকটাকে সে জল চাইলো ভোলা দাদু, সেই লোকটা কী দেখেছিল, দ্য ম্যান হ্যাড সিন, লোকটি দেখেছিল দ্য টাইগার অর্থাৎ বাঘটিকে, ওয়েটিং মানে অপেক্ষারত বাঘটিকে দেখতে পেয়েছিল সেই লোকটা। হি ওয়াজ মাচ বিওয়াইল্ডার্ড মানে কি অবাক হয়ে যাওয়া বা হতবাক হয়ে যাওয়া, তিনি খুব হতবাক হয়ে গেলেন এটা দেখে না। দেখো পরের লাইনে রয়েছে আমাদের, হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। অর্থাৎ হোয়াট ইজ ইউর সিক্রেট মানে হচ্ছে কি গোপন বা গুপ্ত বা রহস্য। হোয়াট ইজ ইউর সিক্রেট মানে তোমার রহস্যটা কি, আপনার রহস্যটা কি, দ্যাট ইউ সিম্পলি মানে সাধারণভাবে, ওয়াকড মানে হেঁটে চলে আসলেন, পাস্ট দ্য হাংরি বিস্ট বলতে জন্তু, এখানে এই রয়্যাল বেঙ্গল টাইগার সেই বাঘটার কথা বলা হয়েছে। অর্থাৎ আপনি এই যে ক্ষুধার্ত, হাংরি মানে ক্ষুধার্ত, এই ক্ষুধার্ত জন্তুরার পাশ দিয়ে হেঁটে চলে আসলেন, ঠিক আছে, অ্যান্ড ইট ডিড নাথিং, এবং এটা আপনার কিছুই করলো না বা আপনার উপর হামলা করলো না, ঠিক আছে, এটা রহস্যটা কি। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, তিনি ভোলা দাদুকে এটা জিজ্ঞাসা করলেন। তো এর উত্তরে ভোলা দাদু কী বললেন দেখো, দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়ার্নিং। তো তখন কী হলো, দ্য টাইগার অর্থাৎ বাঘটি ওয়াজ স্ট্রেচিং মানে কি প্রসারিত করা, স্ট্রেচ মানে হচ্ছে প্রসারিত করা। তো বাঘটি প্রসারিত করছিল কি ইটস লিমস অ্যান্ড ইয়ার্নিং, লিমস মানে অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ হাত পাগুলো ঘুম থেকে ওঠার পর যেমন প্রসারিত করে সেরকমভাবে প্রসারিত করলো, অ্যান্ড ইয়ার্নিং মানে কি হাই তুলছিল, ঠিক আছে, তো এটা বাঘটা করছিল। তো এটার পর ভোলা দাদু কী বলছে দেখুন, দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। তো দেন তারপর ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড মানে ভোলা গ্র্যান্ডপা মনে করলেন, ঠিক আছে, বা স্মরণ করলেন দ্য টাইগার মানে বাঘটাকে, অ্যান্ড লুকড অ্যাট ইট এবং এটার দিকে তাকিয়ে দেখলেন, অর্থাৎ বাঘটার দিকে তাকিয়ে দেখলেন। তো এতক্ষণ কিন্তু ভোলা দাদুর ওই বাঘটার সম্পর্কে কিছুই মনে ছিল না, যে গত রাতে ওই যে বাঘ তাকে তাড়া করেছিল এবং তিনি বটগাছের উপর উঠে বসেছিলেন, ঠিক আছে, এটা তিনি ভুলে গিয়েছিলেন। তারপর সকালবেলা তিনি কী করলেন, আনমনেই গাছ থেকে নেমে বাঘের পাশ দিয়ে কিন্তু হেঁটে চলে আসলেন, ঠিক আছে। তো নেক্সট দেখো, ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার। তো ভোলা গ্র্যান্ডপা অর্থাৎ ভোলা দাদু অলমোস্ট মানে প্রায়, লস্ট মানে হারিয়ে ফেলেছিলেন, হিজ সেন্স তার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, ইন ফিয়ার মানে হচ্ছে কি ভয়, ইন ফিয়ার মানে ভয়, অর্থাৎ ভয়ে তিনি প্রায় তার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন যখন তিনি বাঘটার দিকে তাকিয়ে দেখলেন। এতক্ষণ কিন্তু তার মনেই ছিল না যে বাঘটা ওখানে অপেক্ষা করছে তার জন্য, এবং তিনি সেটা না জেনেই কিন্তু বাঘের পাশ দিয়ে চলে এসেছিলেন, এবং যখন তিনি জানতে পারলেন বা বাঘটার দিকে তাকিয়ে দেখলেন তখন তিনি ভয়ে জ্ঞান হারিয়ে ফেললেন, প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এরপর কী হলো, হি রেন ব্যাক হোম, তারপর তিনি ছুটে বাড়ি ফিরে আসলেন, ওকে, ছুটে বাড়ি চলে আসলেন। হাফ আ সেঞ্চুরি লেটার ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। তো কী হলো, হাফ আ সেঞ্চুরি লেটার, সেঞ্চুরি মানে কি শতাব্দী, অর্থাৎ অর্ধ শতাব্দী পরে, লেটার মানে কি পরে, অর্ধ শতাব্দী বলতে 50 বছর পর, ঠিক আছে, অর্থাৎ এর 50 বছর পরে কি হলো, ভোলা গ্র্যান্ডপা লেফট আস আমাদের ছেড়ে চলে গেলেন, ফর এভার মানে চিরকালের মতো, ওয়ান মর্নিং মানে একদিন সকালবেলায়, অ্যাট দ্য এজ অফ 95 অর্থাৎ 95 বছর বয়সে একদিন সকালবেলায় ভোলা দাদু আমাদের এর প্রায় 50 বছর পরে, ঠিক আছে, আমাদের ছেড়ে চিরকালের মতো চলে গেলেন। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, অর্থাৎ হিজ মানে কি তার, 80 ইয়ার মানে 80 বছর বয়সী, ওল্ড ওয়াইফ বৃদ্ধ তার যে স্ত্রী, ল্যামেন্টেড মানে হচ্ছে অনুতাপ করা বা বিলাপ করা, তিনি খুব বিলাপ করলেন বা অনুতাপ করলেন, ঠিক আছে, যেহেতু তার যে স্বামী মারা গেছেন, ঠিক আছে, ভোলা দাদু। হি সেড উইথ আ সাই, এবং তিনি বললেন কি, সাই মানে কি দীর্ঘ নিঃশ্বাস, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি বললেন, ভোলা দাদু স্ত্রী কি বললেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ, অর্থাৎ এই বৃদ্ধ মানুষটি মাস্ট হ্যাভ ফরগটেন মানে কি ভুলে, অবশ্যই, মাস্ট মানে কি অবশ্যই ভুলে গেছেন কি, টু ব্রেথ মানে শ্বাস নিতে, নিঃশ্বাস প্রশ্বাস নিতে তিনি অবশ্যই ভুলে গেছেন, যেহেতু তিনি ভুলো মনা মানুষ ছিলেন, সব কিছু ভুলে যেতেন, তার জন্য তার স্ত্রী কী বলছেন, যে এই বৃদ্ধ মানুষটা অবশ্যই শ্বাস নিতে ভুলে গেছেন, তাই তিনি মারা গেছেন, ঠিক আছে। তো এই ছিল আমাদের সম্পূর্ণ কিন্তু গল্প।
গল্পটা আমরা পড়লাম। এরপর তোমাদের দেখো কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ড নেস্ট, অর্থাৎ এই লেসনটার শেষে তোমাদের কিছু ওয়ার্ড দেওয়া আছে। এই ওয়ার্ডের অর্থগুলো কি দেখো জেনে নাও একবার। প্রথমে রয়েছে স্যান্ড ডিউনস। ঠিক আছে, স্যান্ড ডিউনস মানে কি? স্মল হিলস অফ স্যান্ড ফর্মড বাই দ্য উইন্ড, অর্থাৎ ছোট বালির একটা ঢিপি। তো এখানে স্মল হিলস মানে হচ্ছে ছোট্ট একটা ঢিপি, অফ স্যান্ড মানে হচ্ছে বালির, ফর্মড বাই দ্য উইন্ড অর্থাৎ বাতাসের দ্বারা তৈরি হয়েছে। কীভাবে? মানে বাতাস বয়ে যাওয়ার ফলে বালিগুলো উড়ে উড়ে গিয়ে এক জায়গায় গিয়ে জড়ো হয়েছে। ঠিক আছে, জড়ো হওয়ার ফলে একটা ছোট্ট বালির ঢিপি তৈরি হয়েছে এবং সেটাকেই বলা হচ্ছে কি স্যান্ড ডিউনস। ওকে, বা ছোট বালির ঢিপি। এরপর দেওয়া হচ্ছে বি ওয়াইল্ডার্ড। বি ওয়াইল্ডার্ড মানে হচ্ছে কনফিউজড বা হতবাক। ঠিক আছে, তো এইগুলো তোমাদের দেওয়া আছে এই যে ওয়ার্ডগুলো। তো এরপর আমরা কি করব, তোমাদের যে টেক্সচুয়াল কোয়েশ্চেন যেগুলো দেওয়া আছে সেই কোয়েশ্চেনের উত্তরগুলো জেনে নেব। ঠিক আছে, দেখো প্রথমে কি দেওয়া আছে, এক্সারসাইজ 1। এক্সারসাইজ 1 এর নাম্বার প্রথমে বলা হচ্ছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ এখানে সঠিক উত্তরের পাশে আমাদের টিক চিহ্ন দিতে বলা হচ্ছে। তো 1 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে, ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভড, এখানে অপশান দেওয়া আছে ক্রোজ, অপশান বিতে দেওয়া আছে মাঙ্কিস, অপশান সিতে রয়েছে টাইগার্স এবং অপশান ডিতে দেওয়া আছে প্যারোস। তো এখানে বলা হচ্ছে ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভড, অর্থাৎ বকুল গাছে বাস করতো। কি বাস করতো? ক্রোজ মানে কাক, মাঙ্কি মানে বানর, ঠিক আছে, টাইগার্স মানে বাঘ, স্প্যারোস মানে চড়ুই পাখি। তো বকুল গাছে একদল বানর থাকতো। ঠিক আছে, তো অপশান বিটা আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, অপশান বি হবে সঠিক উত্তর, মাঙ্কিস। নেক্সট দেখো নাম্বার 2, এখানে বলা হচ্ছে অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড অন টু দ্য 2 ফিঙ্গার্স অফ হিজ, এখানে অপশান দেওয়া হচ্ছে সন, এরপর হচ্ছে কাজিন, গ্র্যান্ডসন, নেফিউ। তো এখানে কি বলা হয়েছে না, অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল, অর্থাৎ উৎসব থেকে ফেরার সময় ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড অন, ভোলা গ্র্যান্ডপা শক্ত করে ধরেছিলেন টু দ্য 2 ফিঙ্গার্স অফ দ্য, অর্থাৎ দুটি আঙুল শক্ত করে ধরেছিলেন। কার আঙুল ধরেছিলেন? সন মানে পুত্রের, কাজিন মানে তার কাজিন ভাইয়ের, ঠিক আছে, গ্র্যান্ডসন মানে নাতির, না নেফিউ মানে কি তার যে ভাইপোর। ঠিক আছে, তো কার হাত ধরেছিলেন? ভোলা দাদু তার নাতির গ্র্যান্ডসনের হাতটা আঙুল ধরেছিলেন। অপশান সিটা হবে এখানে সঠিক উত্তর। ওকে, নেক্সট হচ্ছে নাম্বার 3 নাম্বার দেখে, আ গ্যাং অফ পাইরেটস ওয়ার বারিং, অর্থাৎ একদল যে পাইরেটস বা জলদস্যু তারা বারিং মানে পুঁতছিল। কি পুঁতছিল? অপশান এতে দেওয়া আছে লার্জ বক্স, একটা বিশাল একটা বড় বাক্স পুঁতছিল, স্মল বক্স একটা ছোট বাক্স পুঁতছিল, লার্জ ব্যাগ মানে বড় বড় একটা ব্যাগ পুঁতছিল, না স্মল ব্যাগ ছোট ব্যাগ পুঁতছিল। সঠিক উত্তর কী হবে? তারা একটা বিশাল বড় একটা বাক্স, লার্জ বক্স, এটা তারা মাটিতে পুঁতছিল। তো অপশান এটা সঠিক উত্তর হবে। 4 নম্বর দেখা রয়েছে ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য, অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা ফিরছিলেন ওকে কোথা থেকে? ইয়ারলি মার্কেট মানে বার্ষিক বাজার থেকে, মান্থলি মার্কেট ওকে মানে মাসিক বাজার থেকে, এরপর ডেইলি মার্কেট মানে প্রতিদিনের যে বাজার সেখান থেকে, না উইকলি মার্কেট সাপ্তাহিক মার্কেট বা সাপ্তাহিক বাজার সেখান থেকে। তো ভোলা দাদু উইকলি মার্কেট বা সাপ্তাহিক বাজার থেকে ফিরছিলেন। ঠিক আছে, তো অপশান ডি হবে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট আর একটা প্রশ্ন রয়েছে 5 নম্বর থেকে, ভোলা গ্র্যান্ডপা ডায়েড অ্যাট দ্য এজ অফ, অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা মারা গিয়েছিলেন কত বছর বয়সে? 85 85 বছর বয়সে, 95 95 বছর বয়সে, 55 মানে হচ্ছে কি 55 বছর বয়সে, 75 মানে 75 বছর বয়সে। তো ভোলা গ্র্যান্ডপা কত বছর বয়সে মারা গিয়েছিলেন? উত্তর হবে অপশান বি, অর্থাৎ 95 বা 95 বছর বয়সে ভোলা গ্র্যান্ডপা মারা গিয়েছিলেন। ঠিক আছে, এরপর দেখো এক্সারসাইজ 2, এখানে কি বলা হচ্ছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস, অর্থাৎ 15টা শব্দের মধ্যে এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলোর উত্তর লিখতে হবে। নাম্বার এতে কি দেওয়া আছে, হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল, অর্থাৎ কখন ভোলা গ্র্যান্ডপা খুব জোরে কেঁদে উঠেছিলেন। ঠিক আছে, বা আর্তনাদ করে উঠেছিলেন। এখানে উত্তর কি লিখবে বা আনসার কি লিখবে? হোয়েন ভোলা গ্র্যান্ডপা রিয়েলাইজড, যখন ভোলা গ্র্যান্ডপা বুঝতে পেরেছিলেন দ্যাট হিজ গ্র্যান্ডসন ওয়াজ নট উইথ হিম, যে তার নাতি তার সঙ্গে নেই, তার কাছে নেই, দেন অর্থাৎ তখন হি লেট আউট আ লাউড ওয়েল, তখন তিনি আর্তনাদ করে উঠেছিলেন বা কেঁদে উঠেছিলেন। নাম্বার বিতে দেওয়া আছে হোয়ার হ্যাড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড আ কজি শেল্টার, অর্থাৎ কোথায় সেই নাতি অর্থাৎ ভোলা দাদুর নাতি একটা আরামদায়ক আশ্রয় নিয়েছিল। এখানে আনসার কি লিখবে? দ্য গ্র্যান্ডসন টুক আ কজি শেল্টার আন্ডার আ কাউজ বেলি, অর্থাৎ নাতিটা বা গ্র্যান্ডসন ভোলা দাদুর গ্র্যান্ডসন একটা গরুর পেটের নিচে আরামদায়ক আশ্রয় নিয়েছিল। ঠিক আছে, কজি শেল্টার মানে হচ্ছে আরামদায়ক আশ্রয়।
নাম্বার সি, হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ট। অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা এই যে উঁচু ঢিবি গাছ, বট গাছ থেকে নেমে এসে কী করেছিল, একটা ছোট্ট মাউন্ট বা একটা উঁচু ঢিবি, সেখানে একদল লোক বসেছিল, ঠিক আছে, লোক ছিল। তো সেখানে সেই যে প্রথম যে মানুষটাকে তিনি দেখতে পেয়েছিলেন, তার কাছে তিনি কী রিকোয়েস্ট করেছিলেন বা কী অনুরোধ করেছিলেন? উত্তর কী লিখবে এখানে? ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স টু গিভ হিম সাম ওয়াটার টু ড্রিঙ্ক। অর্থাৎ ভোলা দাদু প্রথম যে লোকটিকে দেখতে পেয়েছিলেন তাকে কী করেছিলেন, একটু জল পান করার জন্য একটু জল তার কাছে চেয়েছিলেন, বা পান করার জন্য একটু জল তার কাছ থেকে অনুরোধ করেছিলেন। নাম্বার ডিতে বলা হচ্ছে হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ হোয়েন হি ডাইড। অর্থাৎ ভোলা দাদু যখন মারা গিয়েছিলেন তখন তার স্ত্রীর বয়স কত ছিল, ঠিক আছে, তার স্ত্রীর বয়স কত ছিল সেটা লিখতে হবে। এখানে আমরা উত্তর লিখবো ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ ওয়াজ 80 years old when he died। অর্থাৎ ভোলা দাদু যখন মারা গিয়েছিলেন তখন তার স্ত্রীর বয়স ছিল 80 years, অর্থাৎ 80 বছর ছিল, ঠিক আছে। আর ভোলা দাদুর বয়স কত ছিল তখন? ভোলা দাদুর বয়স ছিল 95 years, ঠিক আছে, 95 বছর, এবং তার স্ত্রীর বয়স ছিল হচ্ছে 80 বছর বা 80 বছর। ওকে, তো এখানে আমরা লিখবো 80 বছর। যদি জিজ্ঞাসা করতো যে ভোলা দাদুর বয়স কত ছিল, তাহলে আমরা লিখতাম 95। ওকে, এরপরের প্রশ্ন দেখো, এক্সারসাইজ 3। এখানে কি দেওয়া আছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। অর্থাৎ এখানে এই প্রশ্নগুলোর 25টা শব্দের মধ্যে আমাদের উত্তর লিখতে বলা হচ্ছে। তো প্রথম প্রশ্ন দেওয়া আছে, হোয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস। অর্থাৎ স্যান্ড ডিউনস মানে কি? সেই যে বালির স্তূপগুলো রয়েছে, ঠিক আছে, সেই বালির স্তূপের নিচে কোনো রিয়েল ট্রেজার মানে কোনো যে প্রকৃত কোনো সম্পদ পাওয়া যায়নি কেন? এখানে আনসার কি লিখবে? বিকজ ইট ওয়াজ অল আ ড্রিম অফ ভোলা গ্র্যান্ডপা দ্যাট হি স ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। কারণ কি ছিল না, ইট ওয়াজ অল আর ড্রিম, এটা ছিল সম্পূর্ণ একটা স্বপ্ন অফ ভোলা গ্র্যান্ডপা, ঠিক আছে, ভোলা দাদুর একটা স্বপ্ন ছিল, দ্যাট হি স, যেটা তিনি দেখেছিলেন, ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, যেটা তিনি দুপুরবেলায় ঘুমের সময় স্বপ্ন দেখেছিলেন যে একদল জলদস্যু তারা একটা বড় সম্পদের বাক্স বালির মধ্যে পুঁতে রাখছিল। এটা তিনি স্বপ্নে দেখেছিলেন, কিন্তু এটা প্রকৃত সত্য ছিল না। নাম্বার বি হচ্ছে, হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য বেনিয়ান ট্রি। এখানে বলা হচ্ছে হোয়াট ডিড দ্য টাইগার ডু, অর্থাৎ বাঘটা কী করেছিল, আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য বেনিয়ান ট্রি। ভোলা দাদু সেই বট গাছের উপরে উঠে পড়ার পরে বাঘটা কী করেছিল সেটা আমাদের লিখতে হবে। তো দ্য টাইগার রোড লাউডলি, বাঘটা জোরে জোরে চিৎকার করছিল বা গর্জন করছিল, ঠিক আছে, লাউডলি মানে উচ্চ স্বরে, রোড মানে হচ্ছে চিৎকার, গর্জন করছিল, ঠিক আছে, অ্যান্ড সার্কেলড, এবং সার্কেল করছিল বা প্রদক্ষিণ করছিল কোনটা? দ্য বেনিয়ান ট্রি, অর্থাৎ বট গাছটিকে। ওকে, ফর অ্যাবাউট 100 টাইমস, প্রায় 100 বার সেটাকে প্রদক্ষিণ করেছিল। অ্যান্ড ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ, এবং শেষ পর্যন্ত একটা কী করেছিল, একটা ঝোপের নিচে সেটেল ডাউন মানে বসে পড়েছিল বাঘটা। নাম্বার সিতে দেওয়া আছে, হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলা গ্র্যান্ডপাস ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ। অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ মানে হচ্ছে ভোলা দাদুর স্ত্রীর মতে ভোলা দাদুর মারা যাওয়ার কারণটা কী ছিল? তো কী কারণ তিনি বলেছিলেন ভোলা দাদুর স্ত্রী? উত্তর লিখবে অ্যাকর্ডিং টু ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ, অর্থাৎ ভোলা দাদুর স্ত্রীর মতে দ্য ওল্ড ভোলা গ্র্যান্ডপা মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ। অর্থাৎ ভোলা দাদু, এই যে বৃদ্ধ ভোলা দাদু অবশ্যই শ্বাস নিতে ভুলে গিয়েছিলেন, যার জন্য তিনি মারা গিয়েছিলেন। এটাই হচ্ছে ভোলা দাদুর যে স্ত্রী, তিনি এই কারণটা দেখিয়েছিলেন বা এই কারণটা তিনি বলেছিলেন। এরপর দেখো গ্রামার ইন ইউজ। এখানে কিছু গ্রামার দেওয়া আছে তোমাদের এক্সারসাইজ 4-এ। তো এখানে এক্সারসাইজ 4-এ প্রথমে দেওয়া আছে, চেঞ্জ দ্য মাড অফ নেরেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এগুলোর ন্যারেশন চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো প্রথমে নাম্বার এতে কি বলা হচ্ছে, বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড। বুলবুলি তার বন্ধুকে বলল, উইল ইউ কাম টুমরো, তুমি কি কালকে আসবে? তো এটাকে আমাদের কি করতে হবে, ন্যারেশন চেঞ্জ করে লিখতে হবে। তোমরা কীভাবে লিখবো? বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড, বুলবুলি তার বন্ধুকে জিজ্ঞাসা করেছিল, ইফ সি উড গো দ্য নেক্সট ডে, যে সে কালকে যাবে কিনা, আগামীকাল যাবে কিনা। নাম্বার বিতে, পৌলমি সেজ আই অ্যাম ফাইন। পৌলমি সেজ মানে কি? পৌলমি বলল আই অ্যাম ফাইন, যে আমি ভালো আছি। এটাকে আমরা কীভাবে লিখবো? পৌলমি সেজ দ্যাট সি ইজ ফাইন, ঠিক আছে। পৌলমি বলল, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দেওয়া আছে, ঠিক আছে, সুতরাং এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে, এটাও প্রেজেন্ট ইনডেফিনিটেই দেওয়া আছে।
তো পৌলমি সেজ দ্যাট সি ইজ ফাইন। ফাইন, পৌলমি বললো যে সে ভালো আছে। নেক্সট হচ্ছে নাম্বার সি, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, অর্থাৎ শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের বললেন কিপ কোয়াইট, অর্থাৎ শান্ত হও। তো দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস টু কিপ কোয়াইট, শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের বললেন কি চুপচাপ থাকতে। নাম্বার ডি, মাই মাদার সেড টু মি, আমার মা আমাকে বললেন মে ইয়োর ড্রিমস কাম ট্রু, অর্থাৎ তোমার স্বপ্ন সত্যি হোক। এখানে কীভাবে লিখবো, মাই মাদার উইশড মি, অর্থাৎ আমার মা ইচ্ছা প্রকাশ করেছিলেন কি দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু, যে আমার স্বপ্ন সত্যি হোক। নাম্বার ই, দ্য স্টুডেন্টস সেড, ছাত্রছাত্রীরা বলল স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড, যে আমাদের মাঠে খেলা করার অনুগ্রহ করে আমাদের মাঠে খেলা করার অনুমতি দিন। এটাকে কীভাবে লিখবে, দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দেয়ার স্যার, ছাত্রছাত্রীরা তাদের স্যারকে অনুরোধ করলেন দ্যাট দে মাইট বি অ্যালাউড টু প্লে ইন দ্য ফিল্ড, যে তাদের মাঠে খেলতে দেওয়ার অনুমতি দেওয়া হোক। এরপর হচ্ছে এক্সারসাইজ 5। এখানে দেওয়া আছে দেখো, ইন ইচ অফ দ্য সেন্টেন্সেস অফ দ্য ফলোয়িং প্যাসেজ সাম আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস আর ইউজড ইন অ্যান ইনকারেক্ট ম্যানার, অর্থাৎ ইন ইচ অফ দ্য সেন্টেন্স অফ দ্য ফলোয়িং প্যাসেজ, নিচে একটি প্যাসেজ দেওয়া আছে, ঠিক আছে। এই যে প্যাসেজটা, এই প্যাসেজের মধ্যে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেই সেন্টেন্সের মধ্যে এখানে কিছু আর্টিকেলস এবং যে প্রিপোজিশন সেগুলো ভুলভাল দেওয়া আছে, ঠিক আছে, ইনকারেক্ট দেওয়া আছে আর্টিকেল এবং প্রিপোজিশনগুলো। তো সেগুলোকে কী করতে বলা হচ্ছে, আন্ডারলাইন দেম, সেগুলোকে আন্ডারলাইন করতে হবে, অ্যান্ড রিপ্লেস দেম উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান্স, এবং সেগুলোকে রিপ্লেস করতে হবে সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশনটা বসিয়ে সেগুলোকে রিপ্লেস করে দিতে হবে। তো দেখো এখানে প্যাসেজটাতে কি বলা হচ্ছে, অন অ্যান উইন্টার নাইট আই ওয়াজ অ্যাবোর্ড আ বোট, ইট ওয়াজ আ মুনলিট নাইট ফুল অফ স্টার্স, দ্য বোট ওয়াজ অ্যাঙ্কার্ড আপ আ গ্রেট রিভার, আই ওয়াজ থ্রিলড টু সি দ্য বিউটি অফ নেচার। তো এই যে প্যাসেজটা দেওয়া আছে এখানে যে তোমাদের আর্টিকেল প্রিপোজিশনগুলো রয়েছে সেগুলো ভুল আছে এবং সেগুলোকে সঠিক করে লিখতে হবে। যেমন প্রথমটা দেখো, অন অ্যান উইন্টার, এখানে কিন্তু ডাব্লিউ এটা হচ্ছে কনসোনেন্ট, তার এর আগে কিন্তু এ হবে, ঠিক আছে, এখানে অ্যান হবে না, সুতরাং এটা তো এখানে তোমরা আন্ডারলাইন করবে এবং এখানে লিখবে এ, ঠিক আছে, এটা হবে এ। তো অন এ উইন্টার নাইট, একটা শীতের রাত্রিবেলায়, আই ওয়াজ অ্যাবোর্ড আ বোট, ঠিক আছে, আমি একটা নৌকোতে চড়েছিলাম। তারপর দেখো, ইট ওয়াজ আ মুনলিট নাইট, এটা ছিল একটা চাঁদনির রাত, ফুল অফ স্টার্স, অর্থাৎ তারায় ভর্তি। তো এখানে কিন্তু অফ হবে, বাট এখানে দেখো তোমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, এক মিনিট, এই যে অন দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে অন, কিন্তু এখানে অন স্টার দেওয়া আছে, এটা অফ স্টার্স হবে, মানে রাত তারায় ভর্তি একটা চাঁদনির রাত। তো এটা আন্ডারলাইন করবে, ঠিক আছে, এবং এটা হবে অফ। এরপর দ্য বোট ওয়াজ অ্যাঙ্কার্ড টু আ গ্রেট রিভার, অর্থাৎ নৌকাটি একটা নদীতে কী ছিল, নোঙর করা ছিল, তো এখানে হবে টু, কিন্তু এখানে দেওয়া আছে তোমাদের দ্য বোট ওয়াজ অ্যাঙ্কার্ড আপ দেওয়া আছে, তো এখানে আপ হবে না, এখানে হবে টু হবে, ঠিক আছে, টু আ গ্রেট রিভার। এরপর আই ওয়াজ থ্রিল টু সি দ্য বিউটি অফ নেচার, তো আমি প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলাম, থ্রিল্ড মানে হচ্ছে মুগ্ধ, তো এখানে দা হবে, কিন্তু এখানে এ দেওয়া আছে, বিউটির আগে এ আছে, কিন্তু এখানে টিএইচ দা হবে, ঠিক আছে, দা। তো এইভাবে কিন্তু এগুলোকে তোমাদের রিপ্লেস করতে হবে। এখানে যে এই যে অ্যান, তারপর হচ্ছে এখানে এই যে অন, এগুলো কিন্তু ভুল দেওয়া আছে, এগুলোকে রিপ্লেস করতে হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে এখানে আপ দেওয়া আছে, এখানে টু হবে, ঠিক আছে, এবং এখানে হবে দা, তো এইগুলোকে রিপ্লেস করে লিখতে হবে। ওকে, চলো পরের যে এক্সারসাইজ রয়েছে সেটা দেখবো। এরপর রয়েছে তোমাদের কম্পোজিশন অর্থাৎ রাইটিং রয়েছে, ঠিক আছে। দেখো এক্সারসাইজ 6, এখানে বলা হচ্ছে রাইট আ ডায়ালগ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য need to ban the use of animals like tigers and lions as circus attraction, অর্থাৎ এখানে বলা হচ্ছে রাইট আ ডায়ালগ, একটা ডায়ালগ লিখতে বলা হচ্ছে উইদিন 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে, অন দ্য নিড টু ব্যান, ব্যান মানে কি বন্ধ করার যে প্রয়োজন তার উপরে লিখতে হবে, কি বন্ধ করতে হবে, দ্য ইউজ অফ অ্যানিম্যালস লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স অ্যাজ সার্কাস অ্যাট্রাকশন, অর্থাৎ সার্কাসে এই যে বাঘ এবং সিংহ এইগুলোর অ্যাট্রাকশানের, সার্কাস অ্যাট্রাকশান জন্য এগুলোকে যে ব্যবহার করা হয় এই জন্তু পশুগুলোকে, ঠিক আছে, এগুলোর ব্যবহার বন্ধ করার যে প্রয়োজনীয়তা তার উপর তোমাকে একটা ডায়ালগ লিখতে হবে বা একটা কথোপকথন লিখতে হবে দুজনের মধ্যে 100টা শব্দের মধ্যে, ঠিক আছে। তো চলো এটা আমরা কীভাবে লিখতে পারি দেখে নিই। এখানে কিছু হিন্টস দেওয়া আছে, সেগুলোর সাহায্যে তোমাকে লিখতে হবে। বলা হচ্ছে কি ওয়াইল্ড অ্যানিম্যালস ডিক্রিজিং, অর্থাৎ যে বন্য প্রাণীর সংখ্যা সেগুলো কমে যাচ্ছে,
ইল ট্রিটমেন্ট টু অ্যানিম্যালস ইন সার্কাসেস, অর্থাৎ সার্কাসে এই বন্য প্রাণীদের উপর কিন্তু ভালো ব্যবহার এদের সঙ্গে করা হয় না। ইল ট্রিটমেন্ট মানে হচ্ছে খারাপ ব্যবহার করা হয় আর কি, ঠিক আছে, খারাপ আচরণ এদের সঙ্গে করা হয়। ক্রিমিনাল অ্যান্ড অফেন্স, ক্রিমিনাল মানে কি অপরাধী, আর অফেন্স মানে অপরাধ, ঠিক আছে। এরপর লজ এগেনস্ট সাচ মানে এর বিরুদ্ধে যে ল বা আইন সেটা সম্পর্কে লিখতে হবে। নিড টু বি হিউম্যান টু অ্যানিম্যাল, হিউম্যান মানে কি দয়ালু, ঠিক আছে। তো এই যে অ্যানিম্যাল বা এই পশুদের সম্পর্কে কি আমাদের কী হতে হবে, দয়ালু হতে হবে, ঠিক আছে। এই সমস্ত পয়েন্টগুলোর উপরে ভিত্তি করে তোমাকে একটি কথোপকথন লিখতে হবে। তো চলো আমরা এটা লিখছি। দেখো প্রথমে আমরা সমীর অ্যান্ড অরূপ এই দুজনের মধ্যে একটা কথোপকথন লিখব। তো প্রথমে আমরা নিয়েছি সমীর। সমীর বলছে অরূপকে, কি বলছে, অরূপ হাউ আর ইউ, তুমি কেমন আছো। হোয়ার আর ইউ কামিং ফ্রম, তুমি কোথা থেকে আসছো। তো অরূপ কি বলছে, হ্যালো সমীর, আই অ্যাম কামিং ফ্রম আ সার্কাস শো, আমি একটা সার্কাস শো থেকে ফিরছি। এরপর সমীর কি বলছে, ও দ্যাটস গ্রেট, খুব ভালো। হাউ এনজয়েবল দ্য শো ওয়াজ, অর্থাৎ শোটি কীরকম এনজয়েবল ছিল বা কীরকম আনন্দ তুমি পেয়েছো। ওকে, তো অরূপ বলছে ইয়েস ইটস রিয়েলি অ্যামেজিং, এটা খুবই মজাদার একটা ছিল, খুব ভালো ছিল। বাট ওয়ান থিং হার্টস মি, কিন্তু একটা জিনিস আমাকে খুব আঘাত করেছে বা আমার খুব খারাপ লেগেছে। তো সমীর কি বলছে রিয়েলি, হোয়াটস দ্যাট, সত্যি, তা সেটা কি যেটা তোমার খুব খারাপ লেগেছে। তো এরপর অরূপ কি বলছে দেখো, দ্য অ্যানিমেলস লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স দ্যাট আর ইন কেজ, ওকে, অর্থাৎ সিংহ এবং বাঘ এই যে প্রাণীগুলো এদেরকে খাঁচার মধ্যে রাখা হয়েছে। ওকে, ইভেন দে আর টর্চার্ড টু জাম্প থ্রু ফায়ার, এমনকি তাদেরকে আগুনের মধ্যে দিয়ে জাম্প করা বা লাফাতে তাদেরকে টর্চার করা হচ্ছে বা অত্যাচার করা হচ্ছে, তাদেরকে বাধ্য করা হচ্ছে আর কি আগুনের মধ্যে লাফাতে। তো এই জিনিসটা অরূপ বলছে আমার খুব খারাপ লেগেছে। এরপর দেখো সমীর কি বলছে, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, তুমি ঠিকই বলেছ, ইট ইজ ভেরি পেনফুল, এটা খুবই বেদনাদায়ক। অরূপ বলছে দে শো দেয়ার ট্রিক্স উইথ লাইফ রিক্স, অর্থাৎ এই যে বাঘ সিংহ এরা তাদের যে শোগুলো এই যে খেলাগুলো দেখাচ্ছে, ঠিক আছে, তাদের জীবনকে বাজি রেখে, লাইফ রিক্স মানে জীবন বাজি রেখে এই খেলাগুলো তারা দেখাচ্ছে। সমীর কি বলছে দেখো, দেয়ার আর ম্যানি লজ টু প্রোটেক্ট ওয়াইল্ড অ্যানিম্যালস, অর্থাৎ বন্য প্রাণীদের সংরক্ষণ করার জন্য কিন্তু অনেক আইন রয়েছে, ল মানে হচ্ছে আইন, অনেক আইন রয়েছে। বাট দ্য কারাপ্ট সার্কাস ওনার্স ডু নট ওয়ান্ট টু ওবে এনিথিং, কিন্তু দ্য করাপ্ট মানে কি ভ্রষ্ট, এই যে ভ্রষ্ট সার্কাসের যে মালিক এরা কিন্তু এই যে কোনো আইনগুলোকে তারা মান্য করতে চায় না। ওবে মানে হচ্ছে মান্য করা, কোনো আইনগুলোকে তারা মানে না আর কি। অরূপ বলছে দ্য গভর্নমেন্ট শুড বি স্ট্রিক্ট টু মেনটেন ল অ্যান্ড অর্ডার্স ইন দিস ম্যাটার, অর্থাৎ গভর্নমেন্ট সরকারকে শুড বি স্ট্রিক্ট মানে খুব কঠোর হওয়া উচিত, টু মেনটেন ল অ্যান্ড অর্ডার্স ইন দিস ম্যাটার মানে ইন দিস ম্যাটার। তো এই ব্যাপারে সরকারকে এই যে আইনগুলোকে মানে যাতে সবাই মানে তারপরে আরও বেশি কঠোর হওয়া প্রয়োজন, ঠিক আছে। এরপর সমীর বলছে আই থিঙ্ক সো, আমিও তাই মনে করি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম পাবলিক ভয়েস শুড বি রেইজ এগেনস্ট ইট, এবং একই সঙ্গে যে এর বিরুদ্ধে মানুষেরও কিন্তু সোচ্চার হওয়া উচিত, ঠিক আছে। এরপর অরূপ বলছে অ্যাবসলিউটলি, ও আই অ্যাম গোয়িং টু অ্যাটেন্ড আ টিউশন ক্লাস। তো এরপর অরূপ বলছে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কিন্তু এখন আমার টিউশন পড়া আছে, ঠিক আছে, সেই টিউশন ক্লাসে আমাকে যেতে হবে। তো সমীর বলছে ওকে সি ইউ বাই, ঠিক আছে, পরে দেখা হবে। ওকে অরূপ ওকে বাই। তো এইভাবে আমরা এই কথোপকথনটিকে লিখলাম, ঠিক আছে। নেক্সট তোমাদের দেখো আরেকটি এক্সারসাইজ রয়েছে, এক্সারসাইজ 7। এখানে কি বলা হয়েছে, রাইট আ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে একটা গল্প লিখতে হবে ইউজিং দ্য গিভেন হিন্টস। এখানে কিছু হিন্টস দেওয়া আছে নিচে, সেগুলোর সাহায্যে তোমাকে লিখতে হবে। গিভ আ টাইটেল টু দ্য স্টোরি, এবং এই গল্পটার একটা টাইটেল বা একটা নাম কিন্তু লিখতে হবে। তো হিন্টসগুলো কী দেওয়া আছে, রিটার্নিং ফ্রম এডুকেশনাল এক্সকারশন বাই বাস। এডুকেশনাল এক্সকারশন মানে হচ্ছে প্রমোদ ভ্রমণ আর কি, ঠিক আছে, বা কোনো জায়গায় ঘুরতে যাওয়া, আনন্দের সঙ্গে ঘুরতে যাওয়া, সেটাই হচ্ছে এক্সকারশন। আর এডুকেশনাল মানে হচ্ছে শিক্ষামূলক প্রমোদ ভ্রমণ, ঠিক আছে, অর্থাৎ একটা শিক্ষামূলক প্রমোদ ভ্রমণ থেকে তুমি বাসে করে ফিরছিলে, ঠিক আছে। নাইট জার্নি, এবং সেটা ছিল একটা রাত্রের একটা জার্নি, নাইট জার্নি ছিল। সাডেন ব্রেকডাউন, হঠাৎ করে ব্রেকডাউন হয়ে গেল বা থেমে গেল বাস, ঠিক আছে। টায়ার পাংচার হয়ে গেল। হ্যাড টু ওয়েট ফর 2 hours অ্যাট আ লোনলি প্লেস, লোনলি মানে নির্জন জায়গায় তোমাদেরকে 2 ঘন্টা ধরে সেখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল বা অপেক্ষা করতে হয়েছিল।
টায়ার্স ফিক্সড, তারপর টায়ার ঠিক করা হয়েছিল, ব্যাক হোম, তারপর তোমরা বাড়ি ফিরেছিলে। তো এই যে পয়েন্টসগুলো রয়েছে এই পয়েন্টসগুলোর সাহায্যে একটা গল্প লিখতে হবে এবং গল্পের একটা নাম দিতে হবে। তো আমরা গল্পের একটা নাম দিচ্ছি আ হরিবেল বাস জার্নি, একটা ভয়ানক একটা বাস যাত্রা। দেখো আমরা এখানে লিখছি অ্যান এক্সকারশন টু হাজারদুয়ারি ইন মুর্শিদাবাদ ওয়াজ অর্গানাইজড বাই আওয়ার স্কুল লাস্ট সানডে। অর্থাৎ একটা প্রমোদ ভ্রমণ, এক্সকারশন মানে প্রমোদ ভ্রমণ, অর্থাৎ মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে যে প্রমোদ ভ্রমণটা আমাদের স্কুল থেকে অর্গানাইজ করা হয়েছিল বা আয়োজন করা হয়েছিল। উই অল স্টুডেন্টস অ্যান্ড টিচার্স ওয়ার্কড অ্যারাউন্ড হাজারদুয়ারি অল দ্য ডে। অর্থাৎ হাজারদুয়ারিতে গিয়ে আমরা সারাদিন ধরে হাজারদুয়ারিতে কী করেছিলাম, ঘোরাঘুরি করেছিলাম আমরা শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। হোয়েন ইভিনিং কাম ডাউন, যখন সন্ধ্যা হয়ে এলো, উই স্টার্টেড আওয়ার ব্যাক জার্নি টু কাম ব্যাক হোম। অর্থাৎ বাড়ি ফেরার জন্য আমাদের যে ফিরে আসার যে যাত্রা সেটা শুরু করলাম। অন দ্য ওয়ে, অর্থাৎ রাস্তায় সাডেনলি হঠাৎ করে কী হলো, দ্য ড্রাইভার অফ আওয়ার বাস, আমাদের যে বাসের ড্রাইভার তিনি কী করলেন, রিয়েলাইজড মানে বুঝতে পারলেন, দ্যাট ওয়ান অফ দ্য টায়ার্স অফ আওয়ার বাস ওয়াজ পাংচার্ড। অর্থাৎ বাসের একটা চাকা পাংচার্ড হয়ে গেছে, এটা তিনি বুঝতে পারলেন। উই গট ডাউন ফ্রম দ্য বাস, আমরা বাস থেকে নেমে পড়লাম। অ্যাট দ্যাট লোনলি প্লেস, সেই নির্জন জায়গাতে। উই হ্যাড টু ওয়েট ফর 2 hours, আমাদের 2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। অ্যাট আ লোনলি প্লেস ইন দ্য ডার্ক নাইট, সেই অন্ধকার রাত্রির এবং নির্জন জায়গাতে, সেখানে আমাদের জনমানব শূন্য যে জায়গা সেখানে 2 ঘন্টা ধরে অপেক্ষা করতে হলো। দ্য পাংচার টুক 2 hours টু বি ফিক্সড, ওকে, অর্থাৎ সেই পাংচার সারাতে প্রায় 2 ঘন্টা সময় লাগলো। অ্যান্ড উই রিস্টার্ট আওয়ার জার্নি টু হোম, এবং আমাদের যে বাড়ি ফেরার যাত্রা সেটা আমরা আবার পুনরায় শুরু করলাম। অ্যানিওয়ে, যাই হোক, উই রিচড হোম সেফলি, যাই হোক সেফলি মানে নিরাপদেই আমরা কিন্তু বাড়ি ফিরলাম। ইট ওয়াজ আ হরিবেল এক্সপিরিয়েন্স ফর আস, অর্থাৎ এটা ছিল আমাদের কাছে একটা হরিবেল মানে হচ্ছে সাংঘাতিক বা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা, ঠিক আছে। তো এইভাবে দেখো আমরা এই বাস জার্নি সম্পর্কে এই যে গল্প এটা কিন্তু আমরা সংক্ষেপে লিখলাম, ওকে। তো এই ছিল দেখো তোমাদের ক্লাস 9-এর, ওকে, ক্লাস 9-এর তোমাদের যে ইংলিশ লেসনটা রয়েছে, 1 নম্বর লেসন টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর কাহিনী, মনোজদের লেখা। এই সম্পূর্ণ গল্পটা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা পড়লাম, ওকে, বাংলা অর্থসহ পড়েছি। এবং এখানে তোমাদের যে এক্সারসাইজ বা প্রশ্নগুলো দেওয়া আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করলাম, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা তোমাদের যে পরের যে গল্প রয়েছে অল অ্যাবাউট আ ডগ, ঠিক আছে, A.G. গার্ডিনার এর লেখা লেসন 2, ঠিক আছে। এই গল্পটা আমরা সম্পূর্ণ বাংলা অর্থসহ পড়ব এবং তার নিচে যে প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে। তার জন্য কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে, আর ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। এবং এই ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্নোত্তরের PDF ফাইল এবং এর যে বাংলা মিনিং তার PDF ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে তাহলে প্রশ্ন এবং উত্তরের PDF গুলো নিতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।